নমস্কার, হাল্লা বলের health.com অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সারিতা। আজকের health.com অনুষ্ঠানে আমরা আমাদের সঙ্গে পেয়েছি ডক্টর সুমা সাহা, মেডিসিন স্পেশাল, টিএমসির প্রফেসর। নমস্কার ম্যাডাম, আপনাকে হাল্লা বলে অনেক স্বাগত। আজকে আমরা মূলত উচ্চ রক্তচাপজনিত সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমে আপনার কাছে এই উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার যাকে বলে সে সম্পর্কে বিস্তারিত জানুন। উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার আমরা বলি যখন ব্লাড প্রেশারের নির্দিষ্ট মাত্রার উপরে হয়, তার মানে হচ্ছে নর্মাল ব্লাড প্রেশার রেঞ্জ থেকে উপরে। নর্মালি অ্যাডাল্ট পার্সনের ব্লাড প্রেশার ভ্যারি করে 60 to 90 মিলিমিটার অফ মার্কারি হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, মানে নিচের ব্লাড প্রেশারটা, আর উপরের ব্লাড প্রেশার হচ্ছে 120 to 140 মিলিমিটার অফ মার্কারি। যদি কোনো পার্সনের এই ব্লাড প্রেশার মোর দেন 140 to 90 মিলিমিটার অফ মার্কারি হয়, তখন বলা হয় যে উনি হাই ব্লাড প্রেশারে ভুগছেন। আচ্ছা, মানে যখন কারোর উচ্চ রক্তচাপের সমস্যা হয় বা হাই ব্লাড প্রেশার হয়, তখন তার মধ্যে কী কী লক্ষণ দেখা যায়, কী সিমটমস দেখা যায় যে সে বুঝতে পারবে? এটাই তো সবচেয়ে বড় সমস্যা, যে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার জনিত সমস্যার কারণে যারা ভোগেন সবসময় ওদের সিমটমগুলো ধরা পড়ে না। আচ্ছা, অনেক সময় কি হয়, অনেক বছর ধরে হয়তো উনি হাই ব্লাড প্রেশারে ভুগছেন, উনি নিজেও জানেন না, কখনো ব্লাড প্রেশার চেক করানো হয়নি, এবং হঠাৎ করে হয়তো একটা সেরিব্রাল অ্যাটাক বা ব্রেন স্ট্রোক নিয়ে হাসপাতালে ভর্তি হলেন, তখন জানা গেল যে ওনার অনেক দিন ধরে হাই ব্লাড প্রেশার ছিল, বা নানাবিধ কারণে অন্য কোনো কারণে যখন ডাক্তারের চিকিৎসকের পরামর্শ নিতে গেছেন, তখন ইনসিডেন্টলি ধরা পড়লো যে ওনার উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছেন। তো সবসময়ই হাই ব্লাড প্রেশারের সেই রকম কোনো সিমটম হয় না। তবে হ্যাঁ, কিছু কিছু লোকের যে একদমই হয় না তা নয়, কিছু কিছু লোকের হয়, যেমন মাথা ভার হয়ে যাওয়া, মাথা ব্যথা করা, তারপর চোখের সামনে অনেকটা ফ্যাকাশে ফ্যাকাশে দেখা, তারপর মাথা ঘোরানো, এই ধরনের কিছু কিছু সমস্যা হতে পারে। তবে এই সমস্যাগুলো কিন্তু স্পেসিফিক যে হাই ব্লাড প্রেশার হলেই এগুলো হবে সেরকম নয়, সেটা অন্য কোনো কারণেও হতে পারে। তো সেজন্যে একটা নির্দিষ্ট বয়সসীমার পর, তার মানে হচ্ছে যা 50 ঊর্ধ্ব যারা, ওদের না ব্লাড প্রেশার চেক আপ করিয়ে রাখা দরকার। আদারওয়াইজ হয়তো বা উনি উচ্চ রক্তচাপজনিত বা হাই ব্লাড প্রেশারের কমপ্লিকেশন নিয়েই হাসপাতালে বা চিকিৎসকের কাছে আসতে পারেন। আচ্ছা, তাহলে মানে মানুষের উচিত যে কিছু মাস অন্তর অন্তর হ্যাঁ, এটাকে চেক করা। কিছু মাস অন্তর অন্তর, বা যাদের বিশেষ করে যখনই কথাটা এলো যে উচ্চ রক্তচাপজনিত সমস্যা, যেমন যাদের ফ্যামিলিতে আছে, বিশেষ করে যাদের বাবা মা অথবা ফার্স্ট অর্ডার রিলেটিভ বলতে আমরা বুঝিয়েছে ভাই বোন, মামার বাড়ির লোকেরা অথবা বাবার বাড়ির লোকেরা, তো যারা নাকি ফ্যামিলিতে যদি হাই ব্লাড প্রেশারের সমস্যা থাকে, সেক্ষেত্রে পিরিয়ডিক্যালি ব্লাড প্রেশার চেক করা দরকার। কারণ ব্লাড প্রেশার অ্যাকচুয়ালি যাদের ফ্যামিলিতে রান করে ওদের আলটিমেটলি ওদের ব্লাড প্রেশার, মানে হাই ব্লাড প্রেশার ওদের হবেই। তো এটাকে বলা হয় এসেনশিয়াল হাইপারটেনশন। অ্যাকচুয়ালি উচ্চ রক্তচাপজনিত সমস্যাটাকে দুভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে যাদের এসেনশিয়াল হাইপারটেনশন মানে ফ্যামিলিতে আছে, তারপর পরবর্তী জীবনে ওনাদের হচ্ছে। আর সেকেন্ড হচ্ছে সেকেন্ডারি হাইপারটেনশন, মানে অন্য কোনো রোগের কারণে ওনার হাই ব্লাড প্রেশার হচ্ছে। তো যাদের অন্য কোনো রোগের কারণে হাই ব্লাড প্রেশার হয় সেটাকে কিন্তু চিকিৎসা করা যায়, কিন্তু যাদের ফ্যামিলিতে রান করছে হাই ব্লাড প্রেশার এবং আলটিমেটলি হয়তো 40 বা 50 বা 50 ঊর্ধ্ব অবস্থায় ওনার হাই ব্লাড প্রেশার ধরা পড়লো, এটাকে আমরা বলি এসেনশিয়াল হাইপারটেনশন। ওদেরকে কিন্তু পিরিয়ডিক্যালি চেক আপ করা দরকার, এবং যখন ব্লাড প্রেশার ধরা পড়বে তখন সেটার চিকিৎসা করা দরকার। আচ্ছা, উচ্চ রক্তচাপ হলে মানে কি কি কমপ্লিকেশন হতে পারে? হ্যাঁ, যে এই যে বললাম যে উচ্চ রক্তচাপজনিত সমস্যা বা হাই ব্লাড প্রেশারের রোগীরা হয়তো বুঝতেই পারেন না যে ওনাদের হাই ব্লাড প্রেশার আছে, এবং শেষ পর্যন্ত একদিন হাসপাতালে হয়তো
কমপ্লিকেশন নিয়ে আসতে পারে। এর মধ্যে কমপ্লিকেশনগুলির মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে ব্রেন স্ট্রোক বা সেরিব্রাল অ্যাটাক যেটাকে বলা হয়। একদিকে প্যারালাইসিস হয়ে যাওয়া বা মুখ বেঁকিয়ে যাওয়া, তারপর হচ্ছে অজ্ঞান হয়ে হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়া, এগুলি হচ্ছে ব্রেন স্ট্রোকের লক্ষণ। বিশেষ করে একদিক প্যারালাইসিস হয়ে যাওয়াটাই হচ্ছে সবচেয়ে বেশি ব্রেন স্ট্রোকের লক্ষণ। তো সেই ব্রেন স্ট্রোক নিয়ে হাসপাতালে প্রেজেন্ট করার সবচেয়ে বেশি কমপ্লিকেশন হয়। আরেকটা হচ্ছে কিডনি জনিত সমস্যা। তো যারা অনেক দিন ধরে উচ্চ রক্তচাপ জনিত সমস্যায় ভোগেন, ওরা কিন্তু আলটিমেটলি ওদের কিডনির উপর সেটা এফেক্ট করে এবং শেষ পর্যন্ত দেখা যায় হাত পা ফুলে গেল, ইউরিন কমে গেল এবং কিডনি সমস্যায় ভুগতে পারেন। তাছাড়া উচ্চ রক্তচাপ জনিত সমস্যার কারণে আরও কিছু অর্গান, যেমন হচ্ছে চোখের সমস্যা হতে পারে, তারপর হার্টের সমস্যাও হতে পারে। অনেক দিন ধরে উচ্চ রক্তচাপ জনিত সমস্যার কারণে হার্টের উপর সেটা প্রেশার পড়ে এবং শেষ পর্যন্ত তার কারণে হয়তো হার্ট অ্যাটাকও হতে পারে। তো এই ধরনের বিভিন্ন মারাত্মক সমস্যা দেখা দিতে পারে যদি হাই ব্লাড প্রেশার থাকে। তো সেই জন্যেই আগে থেকেই সবাইকে এই হাই ব্লাড প্রেশার, যেটা আমরা বলি যে মানে উচ্চ রক্তচাপ, যাদের প্রেশার 140 থেকে ওপরের ব্লাড প্রেশার, দ্যাট ইজ সিস্টোলিক ব্লাড প্রেশার যাদের 140 বা তার উপরে, এবং নিচের ব্লাড প্রেশার যেটাকে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বলা হয়, যে সেটা যদি 90-র উপরে থাকে, তাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে নিয়মিত হাই ব্লাড প্রেশারের ওষুধ সেবন করা উচিত। আচ্ছা, আমরা এখন আশেপাশে প্রায়ই দেখি যে কম বয়সী যারা রয়েছেন, মানে যুবা যারা রয়েছেন, তারাও কিন্তু স্ট্রোকের শিকার হচ্ছে। এটা কেন হচ্ছে? এটা বাড়ছে কেন? সেটার অনেকটা কারণ যদিও থাকতে, একটা কারণ হতে পারে যে উচ্চ রক্তচাপজনিত সমস্যা ইয়াং জেনারেশনের মধ্যে, কিন্তু এর পেছনে আরও অনেকগুলো কারণ আছে। বিশেষত আমাদের ইকোনমিক ডেভেলপমেন্টের পর আজকাল দেখবেন যে প্রতি অলি গলিতেই ফাস্টফুডের দোকান আছে। আমাদের যে জীবনশৈলী অনেকটাই আগের দিন থেকে পরিবর্তন হয়ে গেছে, প্রচুর পরিবর্তন হয়ে গেছে। আমাদের সিডেন্টারি লাইফস্টাইল, মানে আমরা সবাই বসে বসে কাজ করছি। ছোটবেলা থেকে বাচ্চারা কি করে বড় হচ্ছে? আগের বাচ্চারা খেলাধুলো করতো, মাঠে যেত, দৌড়াতো, সাঁতার কাটতো। এখন বাচ্চারা কি করে? ছোটবেলা থেকেই সেই গৃহবন্দী, নয়তো গাড়িতে চেপে স্কুলে যাচ্ছে, তারপর এসে আবার টিচারের কাছে বসে যাচ্ছে। এই হচ্ছে বাচ্চাদের জীবন। এছাড়া তারপর বয়সন্ধির পর স্কুলে গেল, কলেজে গেল, তারপর চাকরি অবস্থায় সবসময় কম্পিউটার নিয়ে হয়তো বসে আছে। এটাকে বলা হয়, মানে বসে বসে কাজ করাটাকে, অভ্যাসগত অবস্থাটাকে বলা হয় সিডেন্টারি লাইফস্টাইল। এটা একটা। আরেকটা হচ্ছে ওই যে বললাম ফাস্টফুড, আজকাল তো প্রতি অলিগলিতেই দেখা যায়। তার মানে খাদ্য ব্যবস্থার, জীবনশৈলীর পরিবর্তন হয়েছে। আরেকটা মারাত্মক যেটা আমি বলবো সেটা হচ্ছে ধূমপান এবং অ্যালকোহল, মদ্যপান করা। এটা তো মানে প্রচুর পরিমাণে বেড়ে গেছে এখন। প্রায়ই হয়তো সংবাদ মাধ্যমে এবং বিভিন্ন জায়গায় দেখা যায়। এটা এতভাবে মানে বেড়ে গেছে। তো এসব কারণে কি হয়, শরীরের আমাদের যে ধমনী শিরাতে কোলেস্ট্রল জমা হতে থাকে এবং সেগুলি সংকুচিত হয়ে যাওয়ার কারণে ওই তখন উচ্চ রক্তচাপজনিত সমস্যা হয়, তারপর কিডনি সমস্যা হয়, হার্টের সমস্যা হয়। তো যুবাপিঢ়িতে একটা হচ্ছে লাইফস্টাইল চেঞ্জের জন্য এটাই মূলত আরেকটা প্রশ্ন ম্যাডাম, অনেকেরই মনে কৌতূহল যে এটা কি করোনার পরবর্তী কালে এই মানে সমস্যাটা কি বেড়ে গেছে বলে আপনার কি মনে হয়? করোনার পরবর্তীকালে সমস্যাটা বেড়ে গেছে, এর জন্য করোনাকে ঠিক দায়ী করাটা উচিত না। হয়তো বা কিছুদিন লকডাউনের জন্য হয়তো ঘরে সিডেন্টারি লাইফস্টাইল যেটা সেটা ছিল, অনেকেই গৃহবন্দী অবস্থায় থাকতে হয়েছে। কিন্তু গৃহবন্দী অবস্থায় থাকার সময় তো আর আপনাকে কেউ ফিজিক্যাল এক্সারসাইজ করতে বারণ করেনি। বরঞ্চ করোনার সময় বারবার এটাই বলা হয়েছে যে সবাই বাড়িতে থাকা অবস্থায় যাতে ফিজিক্যাল এক্সারসাইজ করা হয়। তারপর সবুজ শাকসবজি, এগুলো তো অ্যাকচুয়ালি যে কোনো, করোনা হচ্ছে একটা ভাইরাল ইনফেকশন। তো ভাইরাল ইনফেকশন থেকে নিজেকে বাঁচাতে গেলে নিজের শরীরের সংক্রমণ রোধ করার ক্ষমতাকে, রোগ প্রতিরোধক ক্ষমতাকে বাড়াতে গেলে যে জীবনশৈলীর যে পরিবর্তন করা উচিত সেটা হয়তো সেভাবে হয়নি। সুতরাং আমরা শুধু করোনাকে দায়ী করে হয়তো হবে না। আচ্ছা, আরেকটা বিষয় যে এই যে ব্রেন স্ট্রোক আর যে মানে মানুষের যে হার্টে স্ট্রোক হয় বা হার্ট অ্যাটাকও বলে অনেকে, এটার মধ্যে ডিফারেন্সটা কি?
ব্রেন স্ট্রোক আর হার্ট স্ট্রোক অনেক সময় জিজ্ঞেস করে দেয় কি হয়েছে আপনার পেশেন্টের, না স্ট্রোক হয়ে হার্টের স্ট্রোক হয়ে মারা গেছে। অ্যাকচুয়ালি হার্টের স্ট্রোক বলে কিছু নেই, ব্রেন স্ট্রোক কেই আমরা অ্যাকচুয়ালি স্ট্রোক বলি, যেখানে নাকি পেশেন্টের একদিক প্যারালাইসিস হয়ে যায়, একদিক প্যারালাইসিস হয়ে যায়, মুখ বেঁকিয়ে যায়, কর্মক্ষমতা কমে যায়, অথবা হঠাৎ করে অজ্ঞান অবস্থায় হাসপাতালে যেটা নাকি কোমাতে চলে যায়, সেটা হচ্ছে ব্রেন স্ট্রোক। তো ব্রেন স্ট্রোক হয় দু তিন কারণে। একটা এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে ব্রেনে রক্ত সঞ্চালক যে শিরা এবং উপশিরা আছে ওইগুলো যদি ব্লক হয়ে যায়, সেই কারণে হয়, এটাকে আমরা বলি ইসকেমিক স্ট্রোক। আরেকটা হয় হচ্ছে রক্ত শিরাগুলো যদি ফেটে যায়, ফেটে গিয়ে যেটাকে বলা হয় ব্রেন হ্যামারেজ। হ্যাঁ, আর একটা হচ্ছে এম্বোলিক স্ট্রোক, সেটা অবশ্য হয় মানে ছোট ছোট হার্ট থেকে বা অন্য কোনো শরীরের অংশ থেকে ছোট ছোট রক্তকণিকা যদি গিয়ে শিরা উপশিরাকে ব্লক করে দেয়। তবে সবচেয়ে মেজর কজ যেটা নাকি ব্রেন স্ট্রোকের, সেটা হচ্ছে আইদার ইন দ্য ওই হেমারেজিক স্ট্রোক মানে রক্তক্ষরণ হওয়া, অথবা রক্তগুলো জমে যাওয়া শিরা উপশিরাতে। এবং এটার কারণ, অন্যতম কারণ হচ্ছে হাই কোলেস্ট্রল বা অ্যাথেরোস্ক্লেরোসিস নামক একটা রোগ, যার যেটা নাকি মূলত রিস্ক ফ্যাক্টর ফর হাইপারটেনশন। এই যে মানে হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ জনিত সমস্যার একটা প্রধান রিস্ক ফ্যাক্টর হচ্ছে এই অ্যাথেরোস্ক্লেরোসিস। এবং ব্রেন স্ট্রোক হওয়ার জন্য যতগুলো প্রিকশন আমাদের নিতে হয়, হাই ব্লাড প্রেশারও সেম প্রিকশনই নিতে হয়, কারণ ফিজিওলজি, প্যাথোফিজিওলজি মানে যে কারণে সেটা হচ্ছে সেটা তো একই, অ্যাথেরোস্ক্লেরোসিস মানে রক্তের শিরা উপশিরাতে কোলেস্ট্রল জমে যাওয়া। তো এটার মূলত কারণ এই যে বললাম সিডেন্টারি লাইফস্টাইল, তারপর হচ্ছে অতিরিক্ত মদ্যপান, ধূমপান, তারপর লবণাক্ত জিনিস বেশি পরিসেবন করা, এবং ফাস্ট ফুড সেবন করা। আর এটা সেম কারণে যেটা বলছি না হার্ট স্ট্রোক, হার্ট স্ট্রোক হয় না, হার্ট অ্যাটাক হয়। সেটাও হার্টে রক্ত নালীগুলোতে, ধমনীগুলোতে যখন ব্লকেজ হয় তখন কি হয়, হার্টের একটা পোর্শন নষ্ট হয়ে যায়, হার্ট সেরকম ভাবে পাম্প করতে পারে না ব্লাডটাকে, সেটাকে আমরা বলি মূলত হার্ট অ্যাটাক। এটাই হচ্ছে মানে মেজর ডিফারেন্স বিটুইন মানে ব্রেন স্ট্রোক আর হার্ট স্ট্রোক। মানে প্রাণহানির আশঙ্কা কোনটার মধ্যে বেশি? প্রাণহানির আশঙ্কা অবশ্যই হার্ট অ্যাটাক বা হার্টের রক্তনালীতে যখন ব্লকেজ হয় সেটাতে বেশি। এবং এটাতে যেমন প্রাণহানি বেশি, তেমনি পেশেন্টকে ভালো করার পসিবিলিটিটাও হার্ট স্ট্রোকে অনেক বেশি, যদি নির্দিষ্ট সময়সীমার মধ্যে। কারো হার্ট স্ট্রোক কী করে প্রেজেন্ট করে, হার্ট স্ট্রোক বা হার্ট অ্যাটাকে কি হয়, পেশেন্টের চেস্ট পেন হয়, চেস্ট পেনটা মূলত বাঁ দিকের পেন নেয়। অনেকে এটাকে কনফিউজ হয় যে আমার বাঁ দিকে ব্যথা করছে, ডান দিকে ব্যথা করছে। হার্টের যে ব্যথাটা মূলত এটা মাঝখানে, বুকের মাঝখানে হয়, এবং সেটা আমাদের বাঁ হাতে হয়তো মানে আসতে পারে, অথবা ওপরের দিকে এই যে দাঁতের যে চোয়াল এইদিকে যেতে পারে। বাঁ হাত চোয়াল জুড়ে এই ব্যথাটা হয়, প্রচুর পরিমাণে ঘাম হয়, পেশেন্টের খুব এরকম একটা ফিলিংস হয় যেমন এখনই বোধহয় মরে যাব, এই টাইপের একটা ফিলিংস, বা কারো কারো শ্বাসকষ্ট হয়। ঠিক আছে, তো এই ধরনের যদি কোনো মানে সিচুয়েশন হয়, যদি টাইমলি হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নেওয়া যায়, শুধুমাত্র একটা সিম্পল ইনভেস্টিগেশন যেটা হচ্ছে ইসিজি, একটা ইসিজি কিন্তু এই যে হার্ট অ্যাটাককে ধরতে পারে। তার জন্য খুব বড় বড় ইনভেস্টিগেশন বা খুব প্রচুর পয়সা খরচা করে প্রচুর ইনভেস্টিগেশনের দরকার নেই। সুতরাং হাসপাতালে যদি সময় মতো পৌঁছানো যায়, ইসিতে ধরা পড়ে ব্লকেজ আছে, তৎক্ষণাৎ ট্রিটমেন্ট দিতে পারলে তাকে বাঁচানোর সম্ভাবনা অনেক বেশি। সেটা হচ্ছে হার্ট স্ট্রোক। তো সুতরাং হার্ট স্ট্রোকটা এই ব্যাপারে অনেকটাই ডেঞ্জারাস, সময় মতো ট্রিটমেন্ট না পেলে উনি মানে পেশেন্ট মরে যাবেন। কিন্তু ব্রেন স্ট্রোকে কি হয়, ব্রেন স্ট্রোকে তৎক্ষণাৎ মৃত্যুর সম্ভাবনা অনেক কম, কিন্তু মরবিডিটি মানে জীবন কি বলবো মানে পেশেন্টের কষ্টটা অনেক বেড়ে যায়। যেমন মনে করুন কারো ব্রেন স্ট্রোক হলো, একদিক পুরো কর্মক্ষমতা হারিয়ে ফেললো, প্যারালাইসিস হলো, তাহলে কি হলো, তাকে সারা জীবন এক অঙ্গ নিয়ে বিছানায় পড়ে থাকতে হবে। হয়তো প্রাণহানির আশঙ্কা সেরকম নেই, কিন্তু তার কর্মক্ষমতা চলে যাওয়ার আশঙ্কাটা অনেক বেশি। আচ্ছা আচ্ছা, এই দুটো সমস্যা থেকে মুক্তি লাভের জন্য আমাদের কিরকম মানে জীবনশৈলীর দরকার রয়েছে?
আমাদের এই যে বললাম যে এই যে স্ট্রোক, ব্রেন স্ট্রোকই বলুন, হাই ব্লাড প্রেশারই বলুন, আর হচ্ছে হার্ট অ্যাটাকে বলুন, তার জন্যে আমাদের জীবনশৈলীর পরিবর্তনটা অনেক বেশি প্রয়োজনীয়। যেই জীবনশৈলীগুলোকে আমাদের অ্যাডপ্ট করতে হবে সেটা হচ্ছে নিয়মিত শরীর চর্চা করা। সে অ্যাটলিস্ট আমাদের মেডিকেল টার্মসে বলা হয় 30 মিনিট ব্রিস্ক ওয়াকিং। এমনভাবে হাঁটতে হবে, হেলে দুলে গল্প করে হাঁটলে হবে না, এমনভাবে হাঁটতে হবে, সেটা আপনি সকালেই হাঁটুন অথবা বিকেলেই হাঁটুন, এমনভাবে হাঁটতে হবে যাতে শীতের দিনে ঘাম ঝরে, ঘাম ঝরিয়ে হাঁটতে হবে। 30 মিনিট সপ্তাহে 5 দিন হাঁটতে হবে, অথবা 10,000 স্টেপ প্রত্যেক দিন যদি কেউ হাঁটতে পারে, সেটা এতটুকু এক্সারসাইজই যথেষ্ট স্ট্রোক প্রিভেনশনের জন্য। তার সেকেন্ড হচ্ছে খাদ্য খাদ্যাভ্যাসের পরিবর্তন করতে হবে। খাদ্যের মধ্যে যেটা আমাদের ইনকর্পোরেট করতে হবে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে শাক সবজি এবং ফল। ফল সেরকম না যে খুব দামি দামি ফল এনে যে প্রত্যেকটা সিজনে যেই ফল পাওয়া যায় সেই ফলই যথেষ্ট। তার মানে আমাদের ডেইলি যে খাদ্যাভ্যাস তার মধ্যে আমাদেরকে শাক সবজি, প্রচুর পরিমাণে ফল ও মাছ এগুলো থাকতে হবে। আর ট্রান্স ফ্যাট, যেমন ভাজা, তেলে ভাজা, ওই ভাজার তেলে আবার ভাজা, যেগুলো আমরা খেতে বেশি বেশি পছন্দ করি, সিঙ্গারা থেকে শুরু করে চপ, মানে ভাজার তেলে ভেজেই যাচ্ছে, এটা থেকে বলা হয় ট্রান্স ফ্যাট। এটা কিন্তু খুব খারাপ শরীরের জন্য, বিশেষ করে হার্ট অ্যাটাকে বলুন আর স্ট্রোকের জন্য। তারপর হচ্ছে ফাস্ট ফুড অবশ্যই ও থেকে বিরত থাকতে হবে। আর মদ্যপান আর ধূমপান, এটা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। খাদ্যের মধ্যে লবণের পরিমাণ, প্রতিদিনের লবণের পরিমাণ বলা হয় 5 গ্রামের বেশি যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর নিয়মিত শরীরচর্চা করতে হবে। হাই যে লেভেল প্রেশার হয় তার প্রিকুয়েশনের জন্য কি করণীয়? হাই লেভেল প্রেশারের জন্য ওই তো বললাম না, যাদের ফ্যামিলি হিস্ট্রিতে ব্লাড প্রেশার আছে ওদেরকে অবশ্যই মেডিকেল চেক আপ, বা এটা তো যে কোনো প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার থেকে, সিএসসি থেকে শুরু করে যে কোনো জায়গায়, সব জায়গায় ব্লাড প্রেশার, এমনকি যেটা আজকাল বলা হয় হোম ব্লাড প্রেশার মনিটরিং। আপনি ব্লাড প্রেশারের যন্ত্র ঘরে কিনে রাখুন, নিজেই ব্লাড প্রেশার মনিটর করুন। ডিজিটাল ব্লাড প্রেশার আজকাল পাওয়া যায়, যেটা নাকি জাস্ট কাফটা র্যাপ করে ডিজিটালি ব্লাড প্রেশার দেখা যায়। তো ক্রমাগত যদি আপনার ঘরে ব্লাড প্রেশার বেশি আসতে থাকে সেক্ষেত্রে আপনি চিকিৎসকের পরামর্শ নিন। আর অথবা নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিন ব্লাড প্রেশারের জন্য। ব্লাড প্রেশারের জন্য যে ওষুধ দেওয়া হবে, অনেক সময় জিজ্ঞেস করে, ম্যাডাম আপনি যে ওষুধ দিলেন সেটা কদিন খাবো? একবার ওষুধ শুরু করা মানে হচ্ছে কিন্তু আপনাকে জীবনভর সেই ওষুধটা খেয়ে যেতে হবে। সবচেয়ে বেশি ব্রেন স্ট্রোক হয় যখন পেশেন্ট ক্রমাগত ব্লাড প্রেশার ওষুধ খেয়ে যাচ্ছেন, মাঝখানে 2-3 দিন বন্ধ করে দিলেন, তখন কি হয়, অ্যাকিউট সার্জ হয় ব্লাড প্রেশারে, অনেক বেশি বেড়ে যায়, আর তখনই স্ট্রোকটা হয়। বিশেষ করে ব্রেন হ্যামারেজ, যে মানে রক্তক্ষরণ ব্রেনের, এগুলো হয় কিন্তু। সুতরাং প্রেশারের ওষুধ একবার শুরু করার পর সেটা কন্টিনিউ খেয়ে যেতে হবে। প্রেশার ওষুধ বন্ধ করা চলবে না। প্রেশার কমে গেলে আপনি চিকিৎসকের পরামর্শ নিন, কিন্তু বন্ধ করা যাবে না। আর দ্বিতীয়ত হচ্ছে এই যে দুটো জিনিসও আমি বলবো। একটা হচ্ছে হোয়াইট কোট হাইপারটেনশন, ডাক্তারের চেম্বারে ঢুকলেই হাই প্রেশার বেড়ে যায়, আবার যখন ঘরে যান তখন প্রেশার নর্মাল থাকে, এটা মানে লিটারেচারই আছে। তো সেক্ষেত্রে মানে ঝুপ করে প্রেশার ওষুধ শুরু না করে ওই হোম ব্লাড প্রেশার মনিটরিং করতে হয়। আবার কিছু লোকের হয় মাস্ট হাইপারটেনশন, যেখানে নাকি ক্রমাগত বাড়িতে যখন উনি দেখছেন ব্লাড প্রেশার হাই, কিন্তু চিকিৎসকের যখন চেম্বারে আসছেন তখন ব্লাড প্রেশার নর্মাল পাওয়া যাচ্ছে। তো এই ধরনের যে অনেক সময় আমরা সমস্যার সম্মুখীন হই ব্লাড প্রেশার ডায়াগনোসিস করার জন্য, তখন আমাদের নতুন একটা যন্ত্র এসেছে, এটাকে বলা হয় 24 আওয়ার অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং। ওই যন্ত্রটা আমরা কি করি, বিশেষ করে ইয়াং যখন যারা আসেন, যে প্রথমবার ব্লাড প্রেশার খুব ইয়াং বয়সে, তো ওদেরকে আমরা ওই যন্ত্রটা লাগিয়ে দিই, এবং ওটা 24 ঘন্টা ব্লাড প্রেশার রেকর্ড করতে থাকে। তো 24 ঘন্টার রেকর্ডিংটা তারপর ডেটাবেস অ্যানালাইসিস করা হয়। বিশেষ করে ঘুমের সময়, তখন তার কারো কোনো অ্যাংজাইটিও থাকে না, কোনো সমস্যা থাকে না। ঘুমের সময় যদি ব্লাড প্রেশার একটা প্যারামিটার আছে, ওই সেই নির্দিষ্ট প্যারামিটার থেকে বেশি হয়, সেক্ষেত্রে ওনাকে কিন্তু আমাদের কনফিউজ না হয়ে তৎক্ষণাৎ ট্রিটমেন্ট শুরু করা উচিত। তো যখনই আমরা ওই ব্যাপারে কনফিউজ হই আর কি, যে উনি আদৌ ব্লাড প্রেশার আছেন কিনা সেটা মানে নির্দিষ্ট করার জন্যে ওই হোম আজকাল 24 আওয়ার অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিংও করা হয়, বিশেষ করে ইয়াং সাবজেক্টে। আচ্ছা,
এখন তো বেশ গরম পড়েছে আমাদের রাজ্যে। এই গরমের দিনগুলিতে আমরা কিভাবে ভালো থাকতে পারি এই সম্পর্কে আপনার যদি কোনো বিশেষ সেটা বার্তা থাকে। সেটাও বিশেষ মানে এই যে হাই ব্লাড প্রেশার, যখন আমরা ওষুধ শুরু করি, কিছু ওষুধ আছে ওতে না এমন হয় যে শরীরের একটা ইম্পর্টেন্ট নুন কমে যায়, যেমন সোডিয়াম আর পটাশিয়াম। হয়তো শুনবেন যে আপনার পেশেন্ট হাসপাতালে ভর্তি ছিল, কী হয়েছে না, সোডিয়াম কমে গেছে, হ্যাঁ, সেটা কিন্তু খুব মারাত্মক, বা পটাশিয়াম কমে যাওয়াটা মারাত্মক। তো হাই ব্লাড প্রেশার ওষুধে কিন্তু ওগুলো থাকে, কিছু কিছু ওষুধে থাকে, সবগুলো থাকে না। গরমকালে এই জন্যে যারা ব্লাড প্রেশারের ওষুধ খান, আর এটা দেখা গেছে যে গরমের দিনে ব্লাড প্রেশার একটু কমে যায়, কমের দিকে থাকে, কারণ খুব সোয়েটিং হতে থাকে। তো এই যে আমাদের ইনসেন্সিবল লসগুলো হয়, আমরা হয়তো সেটা টের পাই না, কিন্তু প্রচুর আমাদের শরীর থেকে জল বেরিয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে গরমের দিনে প্রচুর পরিমাণে জল খেতে হবে। আর শীতের দিনে আবার কিন্তু অনেকের ব্লাড প্রেশার বেড়ে যায়, সেক্ষেত্রে আমাদের ওষুধও অনেক সময় মেডিসিন একটু চেঞ্জ করতে হয়, বাড়াতে হয়। এখন যে পরিমাণ গরম ত্রিপুরাতে বিশেষ করে পড়েছে, আমার মনে হয় না মানে আমি যে এত বড় হয়েছি এরকম গরম কখনো সম্মুখীন হয়েছে কিনা। তো এই ধরনের গরমে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হাইড্রেশন মেনটেন করা। মানে যখনই বাড়ি থেকে বেরোবেন অ্যাটলিস্ট 2 থেকে 4 গ্লাস জল খেয়ে বেরোতে হবে, সাথে জল থাকলে অনেক ভালো। এবং রোদে থেকে নিজেকে উত্তাপ থেকে যতটা বাঁচিয়ে চলা যায় সেটার ব্যবস্থা রাখতে হবে। অনেক সময় ওই ভিজা কাপড়ে মুড়ে মুখ, শরীর, মানে পুরো ঢাকা পোশাক সুতির, সবসময় সুতির ঢাকা পোশাক পরুন, সূর্যের উত্তাপ থেকে নিজেকে রক্ষা করার জন্যে। প্রচুর পরিমাণ জল খেয়ে বেরোন, এবং ঘরে ফেরার পর একটু ঠান্ডা হয়ে আবার জল খান। অনেক সময় কি হয়, গরমে বেরিয়েই বোঝা যায় না, মাথা ঘোরালে অনেকে পড়ে যায়, কিছু বোঝার আগে হাসপাতালে নিয়ে আসতে আসতে লোক মারাও যায়। সেটাকে বলি হিট স্ট্রোক। এটা কিন্তু বিশেষ করে ড্রাই হিটে হয়, যেখানে নাকি প্রচুর পরিমাণে ঘাম হয় না। ঘাম হলে তো শরীরে একটা অস্বস্তি হয়, লোক নিজেই জল খেতে থাকে, কিন্তু যাদের ঘাম হয় না, গরম হিট যখন থাকে, তখন কি হয়, লোকে আর সেটা বুঝতে পারে না, প্রচুর পরিমাণে জল বেরিয়ে ডিহাইড্রেশন হয় এবং হিট স্ট্রোকে মারা যায়। তো এরকম অবস্থায় যদি কাউকে দেখেন যে রোদে বেরিয়েছে, পড়ে গেছে, তাকে তৎক্ষণাৎ ছায়াতে নিয়ে আসতে হবে, ঠান্ডা জল বা ঠান্ডা কিছু ভিজিয়ে শরীর মুছিয়ে দিতে হবে, এবং হাওয়ার নিচে পাখা দিয়ে বাতাস করুন বা ফ্যানের নিচে জলে ভিজিয়ে কোনো পোশাক ওপরে দিয়ে তাকে ফ্যানের নিচে দিতে হবে। এবং একটু যখন উনি সুস্থ বোধ করবেন, তারপরে সিপস অফ ওয়াটার করে নুন চিনির জল, নুন জল ওই রকম মানে হাইড্রেশন ওনাকে দিতে হবে আর কি। আস্তে আস্তে ওই হাইড্রেশনটাকে মেনটেন করতে হবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনাকে। আজকের মতো হল্লা বলে health.com অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হল্লা বল। নমস্কার।